আজকে আমরা যে দুটি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম নিয়ে জানব সে দুটি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন। তো এই স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন এই দুটি কলিগেটিভ প্রপার্টিকে আমি পাশাপাশি রেখে আলোচনা করব, তাহলে আলোচনাটা অনেক সহজ হয়ে যাবে এবং তোমাদেরও মনে রাখতে অনেক সুবিধে হবে। তো একদম প্রথমে দেখো স্ফুটনাঙ্ক। তো আমরা জানি যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়ে যায় এবং তরলটি ফুটতে শুরু করে। তো এই বিষয়ে আমি আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়ে যায় তখনই তরলটি ফুটতে শুরু করে এবং সেই উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এবং আমরা জানি নির্দিষ্ট দ্রাবকের ক্ষেত্রে এই স্ফুটনাঙ্কের মানটা কিন্তু নির্দিষ্ট। তো এবার আমাদের কি বলেছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন, তার মানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যাবে। তো একটু দেখি, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি যে ধরো বিশুদ্ধ দ্রাবক এর স্ফুটনাঙ্ক হচ্ছে হলো টি ছোট্ট করে বি লিখলাম এখানে, বি ফর বয়লিং, টি মানে টেম্পারেচার। তো টিবি এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। মানে টিবিটা কি, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এবার মনে করো বিশুদ্ধ দ্রাবক বলতে জল, তার স্ফুটনাঙ্ক। এবার সেই জলের মধ্যে যদি সামান্য ইউরিয়া মেশানো হয় বা অন্য কোনো দ্রাব, নন ইলেকট্রোলাইট, অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব মেশানো হয়, তখন কি হবে, ওর স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পেয়ে যাবে। তো বৃদ্ধি পেয়ে নতুন যে স্ফুটনাঙ্ক সেটা মনে করো টিবি ড্যাশ। তো এটা হচ্ছে হলো দ্রবণের স্ফুটনাঙ্ক। টিবি ড্যাশটা কি, দ্রবণের স্ফুটনাঙ্ক। তা আমি কি বললাম যে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, তার মানে টিবি ড্যাশটা টিবি থেকে বেশি হবে। তাহলে কতটা বৃদ্ধি পেল, তাহলে উন্নয়ন কতটা হলো, কিসের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে আমি তো আর কতগুলো কথা লিখি, স্ফুটনাঙ্কের উন্নয়ন, উন্নয়ন মানে বৃদ্ধি। কতটা বৃদ্ধি হলো, না এখন হয়েছে টিবি ড্যাশ, আগে ছিল টিবি, তার মানে এতটা পরিমাণ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেল। তার মানে কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক থেকে বেশি হয়। কতটা বেশি হয়, এই যে টিবি ড্যাশ মাইনাস টিবি, এটা কি বলে, স্ফুটনাঙ্কের উন্নয়ন। আচ্ছা, এবার আমরা জানবো যে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন, আমরা তো বুঝলাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, কিন্তু এই স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা কি, কেন হয়। তো আমি এই অংশটা মুছে দিচ্ছি, তাহলে আমরা সেটা নিয়ে, আমাদের টপিকটা সেটা নিয়েই শুরু হবে যে স্ফুটনাঙ্ক উন্নয়নের কারণটা কি। তো দেখো, তোমরা তো জানো একটি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কি হয়, তা বাষ্পচাপের উপর নির্ভর করে। কেমন করে নির্ভর করে, আমরা তো জানি যে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ যখন বহিস্থ চাপের সমান হয়ে যায় তখন সেই বিশুদ্ধ দ্রাবকটি ফুটতে থাকে। আচ্ছা, এটা শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে না, যে কোনো দ্রবণের ক্ষেত্রেও এটা, এই কথাটাই সত্যি। তো কি হয়, একটি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে দ্রাবকের বাষ্পচাপ বহিস্থ চাপ বলতে সাধারণত আমরা বায়ুমণ্ডলীয় চাপটাকে বুঝি, তার সমান হয়। এখন যদি আমরা দ্রাবকটিতে কোনো অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করি তাহলে কি হবে, উৎপন্ন দ্রবণ হবে। দ্রবণেরও তো একটা বাষ্পচাপ থাকবে, তাহলে সেই বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। তার মানে আমি কি বললাম, আমি বললাম তাহলে ধরো এখানে তুমি একটা দ্রাবক নিয়েছো, জল বা বিশুদ্ধ দ্রাবক,
তাই তো? তার মানে এখানে আছে হলো তোমার বিশুদ্ধ দ্রাবক, তাহলে এখানে আছে বিশুদ্ধ দ্রাবক। আর এখানে সেই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে তুমি কিছু মিশিয়েছো, কি যে তুমি কি মিশিয়েছো, যে তুমি এমন একটি দ্রাব মিশিয়েছো যেটা কিনা কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য, এরকম একটি দ্রাব মিশিয়েছো। তাহলে কি তৈরি হয়েছে? দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে দ্রবণ। তো আমরা তো জানি যে বিশুদ্ধ দ্রাবকের উপর যে বাষ্পটা জমে, সেই বাষ্পচাপটা এই দ্রবণের উপর যে বাষ্পটা জমে সেই দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা, তার মানে এখানে ধরো আমি বলছি যে এখানে এই দ্রাবকের উপর যে বাষ্পচাপটা জমেছে সেই বাষ্পচাপের মান হচ্ছে হলো মনে করো 60 ইউনিট, বোঝানোর জন্য বলছি আমি 60 ইউনিট। আর এই দ্রবণের উপর যে বাষ্পচাপটা থাকবে নিশ্চয়ই এর থেকে কম থাকবে, ধরো 40 ইউনিট। আচ্ছা, এবার দেখো, মনে করো বাইরের বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 100, আমি কতগুলো ভ্যালু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বাইরে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 100। তো দেখো এই 60 থেকে 100 পেতে গেলে তার মানে ওকে 40 আরো তাপমাত্রা 40 ইউনিট পর্যন্ত, মানে ওর বাষ্পচাপটাকে 40 ইউনিট পর্যন্ত বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? তাপমাত্রা বৃদ্ধি করে। কিন্তু এই 40 থেকে যদি আমাকে 100 হতে হয়, তার মানে কি এখানে বৃদ্ধি করতে হবে 60 ইউনিট। এখানে বৃদ্ধি করতে হয়েছে 40, এখানে বৃদ্ধি করতে হবে 60। তার মানে কি? তার মানে এখানে এই 60 ইউনিট বাড়ানোর জন্য তোমাকে এইখানে যতখানি তাপমাত্রা বৃদ্ধি করা দরকার, এইখানে তারও বেশি তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। আর যদি তাপমাত্রা বেশি বৃদ্ধি করতে হয়, তার মানে কি এই যে অংশ, এই যে দ্রবণ, সেই দ্রবণের স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাবে। এই স্ফুটনাঙ্কটা মানে এই দ্রবণটা এর তুলনায় আরো বেশি উষ্ণতায় ফুটতে শুরু করবে, অর্থাৎ তার স্ফুটন শুরু হবে। তার মানে আমরা কি বুঝলাম? যে দ্রবণের স্ফুটনাঙ্ক যদি টিবি ড্যাশ হয় আর বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি টিবি হয়, তাহলে অবশ্যই টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি হবে। আচ্ছা, এখানে টি ফর টেম্পারেচার, যেটা কিনা কেলভিন স্কেলে। তাহলে আমরা কি বুঝলাম? যে দ্রবণটিকে যদি আমরা দ্রাবকের স্ফুটনাঙ্কে আনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রবণের বাষ্পচাপ কিন্তু বাহ্যিক চাপের সমান হবে না। কিন্তু দেখো, এটা কিন্তু বুঝে নাও যে আমি দ্রবণটাকে এখানে যত তাপ দিয়েছি, আমি এখানে যত তাপ দিয়েছিলাম, এখানেও যদি তত পরিমাণই তাপ দিই, মানে এখানে যদি আমি এখানে যেরকম ধরো 40 ইউনিট বাড়ানোর জন্য যত তাপ দিয়েছিলাম, এখানেও মনে করো 40 ইউনিট বাড়ানোর জন্য অত পরিমাণই তাপ দিলাম, তাহলে কিন্তু 40 + 40 80 হলো। সেই 80টা কিন্তু বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হলো না। তার মানে আমরা কি বুঝলাম? যে দ্রবণটির বাষ্পচাপ, তার মানে কি দ্রবণটির বাষ্পচাপ তোমাদের আরো বৃদ্ধি করতে হবে, তাই তো, যাতে কিনা এটা 100 এর সমান হয়। বৃদ্ধি করতে গেলে কি, এখানে যত তাপ লেগেছে 40 ইউনিট বাড়ানোর জন্য, এখানেও তত পরিমাণ তাপের থেকে আরো বেশি তাপ লাগবে। কেন? আরো 20 ইউনিট তোমাকে বাড়াতে হবে। আচ্ছা, এই ব্যাপারটি আমরা একটা লেখচিত্রের সাহায্যে বুঝতে পারি। সেটা হচ্ছে বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার লেখচিত্র। দেখো, আমি এখানে বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার লেখচিত্র আঁকছি। তো এখানে এদিকে মনে করো উষ্ণতা নিচ্ছি, কেলভিন স্কেলেও নিতে পারো, সাধারণত কেলভিন স্কেলেই করা হয়। আর এদিকে বাষ্পচাপ নিচ্ছি। এবার আমরা তো জানি বাষ্পচাপটা কি উপরের দিকে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা তো জানি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হয়। তার মানে এই গ্রাফটা হচ্ছে হলো কার জন্য? বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ এটা। তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার গ্রাফ এরকম। উষ্ণতা বাড়তে থাকলে বাষ্পচাপ বৃদ্ধি পেতে থাকবে, এবং এটা লিনিয়ার বৃদ্ধি হয় না, একটু কার্ভড হয়। আচ্ছা, দ্রবণের বাষ্পচাপ তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কোন দিকে আছে? এদিকে আছে, তার থেকে কম। তার মানে কি দ্রবণের বাষ্পচাপের গ্রাফটা ঠিক এটা নিচে থাকবে। তার মানে এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের গ্রাফ। এবার আমরা কি বললাম, এই কথাটি আমি আরেকবার বলছি তোমাদের, যে
দ্রাবক বা দ্রবণ যেটাই হোক না কেন, তার যে বাষ্পচাপটা বহিস্থ চাপের সমান হয়ে যায়, বহিস্থ চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায়, তখন সেই দ্রাবক বা দ্রবণ যেটাই হোক না কেন সেটা ফুটতে শুরু করে। তো মনে করো বহিস্থ চাপ হচ্ছে এইটা কত, মনে করো 1 অ্যাটমসফিয়ার বা পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল, পি দিয়ে ইএক্স লিখলাম, ইএক্স ফর এক্সটার্নাল, এটা বহিস্থ বায়ুমণ্ডলীয় চাপ, সেটা 1 অ্যাটমসফিয়ারও আমি লিখতে পারি এখানে। তার মানে কি, এইটা সমান হতে হবে। দেখি এটা সমান কোথায় হলো, দেখো এইটা সমান বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই পয়েন্টটা, আর দ্রবণের ক্ষেত্রে হচ্ছে হলো এই পয়েন্টটা। এবার এই পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচার হচ্ছে এটা, আর এই পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচার হচ্ছে এটা। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে উষ্ণতা তো এদিকে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, এই পয়েন্টটা, ধরো আমি এটাকে টিবি লিখলাম, আর এই যে পয়েন্টটা এটাকে আমি টিবি ড্যাশ লিখলাম, তার মানে পরিষ্কার বুঝতে পারছো এদিক থেকে এদিকে গেলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, অর্থাৎ দ্রবণ বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 373 কেলভিন। তুমি যদি ওই বিশুদ্ধ জলের মধ্যে সামান্য পরিমাণ ইউরিয়া মেশাও, তাহলে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে, অর্থাৎ সেটা আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিনে ফুটবে না, তার থেকে বেশি তাপমাত্রায় ফুটবে। মানে তো মনে করো 105 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটা শুরু করলো, ঠিক আছে? তো একই রকম ভাবে এবার আমরা চলে আসি আমাদের যে পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে হলো হিমাঙ্কের অবনমন। মানে এই পাঁচটাতে আমি একটু আলোচনা করে নিই, এই পাঁচটাতে যতক্ষণ আলোচনা করলাম এই পাঁচটাতে ততক্ষণ করে নিই। তো দেখো, তোমরা জানো যে উষ্ণতায় কোনো পদার্থে তরল এবং কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয়, সেই উষ্ণতাকে হিমাঙ্ক বলা হয়। মানে হিমাঙ্কের মধ্যে কি হয়, যে তরল আর কঠিনের মধ্যে একটা সাম্য অবস্থা, অর্থাৎ সাম্যাবস্থা বিরাজ করে। তো আমি এখানে কি বলছি, আমি বলছি যে যখন কোনো বিশুদ্ধ দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী, কঠিন দ্রাব যোগ করা হয়, তখন তার হিমাঙ্কের অবনমন ঘটে। হিমাঙ্কের অবনমন মানে হিমাঙ্ক হ্রাস পেয়ে যায়, কমে যায়, তাই তো? তো মনে করো দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে হলো টিএফ, তার মানে টিএফটা হচ্ছে হলো বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। বিশুদ্ধ দ্রাবক মানে ধরো বিশুদ্ধ জল নিয়েছো, বা বিশুদ্ধ বেনজিন নিয়েছো, বিশুদ্ধ বা বিশুদ্ধ যে কোনো, মানে যেটাই নিচ্ছ সেখানে একটাই কম্পোনেন্ট, সেটাই দ্রাবক। বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক হচ্ছে টিএফ। হিমাঙ্ক মানে হচ্ছে হলো জমে যাওয়া, বরফ হয়ে যাওয়া, তাই তো? বরফ মানে জলের ক্ষেত্রে হয়, বেঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই কঠিন হয়ে যাওয়া। হিমাঙ্ক মানে কঠিন হয়ে যাওয়া। আচ্ছা, এবার টিএফ ড্যাশ, এইটা মনে করো দ্রবণের হিমাঙ্ক, তাই তো? তা আমি কি বললাম, আমি বললাম যে হিমাঙ্কের অবনমন ঘটবে বা হিমাঙ্ক হ্রাস পেয়ে যাবে, তাই তো? তার মানে নিশ্চয়ই টিএফ ড্যাশের মানটা কম, কেলভিন স্কেল। মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো এইটা হচ্ছে হলো 273 কেলভিন, এইটা তার থেকে কম, তাই তো? মনে করো 270 কেলভিন, নিশ্চয়ই কম। তার মানে হিমাঙ্কের হ্রাস ঘটে গেল। কত পরিমাণ হ্রাস ঘটলো না, কত পরিমাণ, তাহলে হিমাঙ্কের অবনমন, কতটা অবনমন হলো, হিমাঙ্কের অবনমন বা হ্রাস, কতটা হ্রাস হলো, সেটা খুব সহজ, সেটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশ। একটু খেয়াল করে দেখো, এইখানে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটা হচ্ছে হলো টিবি ড্যাশ মাইনাস টিবি, আর এখানে কিন্তু উল্টা, টিএফ মাইনাস টিএফ ড্যাশ। দেখো প্রথমে ড্যাশ আছে, আর এখানে কিন্তু শেষের দিকে ড্যাশ। এটা হওয়াটা স্বাভাবিকই, কারণ এখানে টিবি ড্যাশের মানটা বেশি আর এখানে টিএফ ড্যাশের মানটা কম। তো এর পরবর্তীতে আমরা জানবো যে দ্রবণের হিমাঙ্কের কেন অবনমন ঘটে, কেন হ্রাস ঘটে। তাহলে হিমাঙ্কের অবনমনের কারণটা কি? তো তোমরা জানো যে দ্রবণের হিমাঙ্কে
দ্রাবক কঠিনে পরিণত হতে থাকে এবং এক সময় দ্রাবকের কঠিন এবং তরল অবস্থার মধ্যে সাম্যাবস্থা গঠিত হয়। যে কথাটা আমি বললাম তোমাদেরকে যে তরল আর কঠিন, তার মানে তরল দ্রাবক আর কঠিন দ্রাবকের মধ্যে সাম্যাবস্থা হয়। একটা কথা মাথায় রাখবে, এই কথাটা আলোচনা করার আগে প্রথমেই বলে রাখি যে একমাত্র দ্রাবক কণাই কিন্তু কঠিনে পরিণত হয়, অর্থাৎ দ্রবণের মধ্যেও ধরো ইউরিয়ার মধ্যে সামান্য জলের মধ্যে সামান্য ইউরিয়া মিশিয়ে দ্রবণ বানিয়েছো, তাহলে কিন্তু জলটাই কঠিনে পরিণত হবে, ইউরিয়াগুলো কিন্তু আলাদা হয়ে থাকবে। ঠিক আছে? তো তার মানে এক্ষেত্রে উৎপন্ন কঠিন দ্রাবকে দ্রাব পদার্থটি দ্রবীভূত থাকে না, যে কথাটা আমি বললাম তোমাদেরকে। তো আমরা জানি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। আমি এই কথাটি আলোচনা করলাম যে অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে যে দ্রাবকের যে বাষ্পচাপটা হয়, অনুদ্বায়ী দ্রাবের দ্রাবকের যে বাষ্পচাপটা হয় সেটা বেশি আর দ্রবণের বাষ্পচাপটা কম। আমি এটাকে উল্টো করে বললাম যে দ্রবণের বাষ্পচাপটা কম হয় আর দ্রাবকের বাষ্পচাপটা বেশি হয়। এবার বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে বিশুদ্ধ দ্রাবক ও কঠিন দ্রাবকের বাষ্পচাপ সমান হয়। তার মানে হিমাঙ্কের মধ্যে যখন হিমাঙ্কে পৌঁছে যায় তখন বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক, সেই হিমাঙ্কে যখন পৌঁছে যায় তখন বিশুদ্ধ দ্রাবক এবং কঠিন দ্রাবকের বাষ্পচাপ সমান হয়ে যায়। কাজেই দ্রবণটিকে যদি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে রাখা হয় তাহলে দ্রবণস্থিত দ্রাবকটি কঠিনে পরিণত হবে না। কেন হবে না? কারণ এই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক তথা কঠিন দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। তাহলে আমরা কি করতে পারি? এবার আমরা উষ্ণতাটাকে আরো কমাতে পারি। তাহলে যদি আমরা উষ্ণতাকে আরো কমাই তখন কি হবে? দ্রাবকের হিমাঙ্কের নিচে একটি উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হয়ে যাবে। তখন তার মানে দ্রবণটি কঠিনে পরিণত হবে। দেখো, এই ব্যাপারটি আমি একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। সেটা ওই আবার বাষ্পচাপ ভার্সেস উষ্ণতা এর গ্রাফটির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তো এটা তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ভার্সেস উষ্ণতার গ্রাফ, আর এটা হচ্ছে দ্রবণের। তার মানে এটা বিশুদ্ধ দ্রাবকের বিশুদ্ধ, ঠিক আছে, দ্রাবকের। তো দেখো, তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ উষ্ণতা কমাতে থাকলে ধীরে ধীরে কমতে থাকবে, এই পর্যন্ত সে তরল। তারপরে কি হবে? সে কঠিনে পরিণত হবে। তখন কঠিনের গ্রাফটা এরকম হয়, কঠিনের গ্রাফটা আর একটু এরকম হয়। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল করো যে এই বিন্দুটাতে, অর্থাৎ তাপমাত্রা আমি কমাচ্ছি, এই বিন্দুটাতে দ্রবণের যে বাষ্পচাপ, দেখো এই বিন্দুটাতে দ্রাবকের যে বাষ্পচাপ সেটা কিন্তু অনেক বেশি জন্যই এই উষ্ণতায় দ্রাবক কিন্তু কঠিনে পরিণত হয়েছে। কিন্তু আমি যদি দ্রবণের ক্ষেত্রে ওই একই উষ্ণতা প্রয়োগ করি তাহলে কিন্তু দ্রবণটা কঠিনে পরিণত হবে না। কেন হবে না? কারণ এই উষ্ণতাতে এর যে বাষ্পচাপটা সেটা কিন্তু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম। কিন্তু তাহলে আমি ওই কথাটা তোমাদের আরেকবার বলছি। আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদেরকে যে
দ্রবণটিকে যদি আমরা বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে রাখি, তাহলে দ্রবণটিকে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, মানে এই যে এই পয়েন্টটা যেখানে তরল থেকেও কঠিন হচ্ছে, তার মানে এই গ্রাফটা কিসের গ্রাফ? এটা কঠিনের গ্রাফ। এর হিমাঙ্কে রাখি দ্রবণটিকে, তাহলে দ্রবণস্থিত দ্রাবকটি কঠিনে পরিণত হবে না। কারণ তাহলে দ্রবণের মধ্যে যে দ্রাবকটা আছে সেটা কঠিনে পরিণত হবে না। কেন হবে না? কারণ এই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক তথা কঠিন দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা, তার মানে এই উষ্ণতাতে, এই উষ্ণতা মানে কোন উষ্ণতা? এই উষ্ণতা কার? দ্রবণের বাষ্পচাপ কার থেকে কম? এই যে কঠিন যে দ্রাবকটা, কঠিন দ্রাবক মানে কঠিন দ্রাবকের একটা বাষ্পচাপ বিরাজ করে, তার থেকে কম। যেহেতু এই উষ্ণতাতে, এই যে পার্টিকুলার কোন উষ্ণতাতে? এই যে এই উষ্ণতাতে, এই উষ্ণতাতে দ্রবণ কিন্তু কঠিনে পরিণত হবে না। কেন হবে না? কারণ এই উষ্ণতাতে এই দ্রবণের যে বাষ্পচাপ, বাষ্পচাপ কত? এই যে এই ভ্যালুটা, বাষ্পচাপ কত? এই ভ্যালুটা। আর বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে কত ভ্যালু ছিল? এটা। তো দেখো, দ্রবণের বাষ্পচাপ এটা, দ্রাবকের এটা। দ্রাবক মানে কঠিন দ্রাবকেরও বা বিশুদ্ধ দ্রাবকের, যাই বলো না কেন, কারণ এখানে তো একটা সাম্যাবস্থা বিরাজ করছে, কঠিন আর তরলের মধ্যে সাম্যাবস্থা। তার থেকে কিন্তু এই বাষ্পচাপের ভ্যালুটা কম। কম হলে পরে তার কঠিনে পরিণত হবে না। আচ্ছা, এবার বুঝো। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই উষ্ণতায় সে কঠিনে পরিণত হবে না দ্রবণ। তাহলে কি করতে হবে? উষ্ণতা আরো কমাতে হবে। তাহলে গ্রাফটা কি হবে তখন? কমালে গ্রাফটা আরো নিচের দিকে নামবে। তাহলে কমাতে তাহলে এই উষ্ণতায় আসলে পরে, তাহলে এই পার্টিকুলার এই উষ্ণতাতে কঠিনের বাষ্পচাপ কত? কঠিনের বাষ্পচাপ, কঠিনের বাষ্পচাপ, এই যে কঠিনের বাষ্পচাপের যে গ্রাফটা, সেই গ্রাফের সাথে এই দ্রবণের বাষ্পচাপের গ্রাফটা মিলে যাচ্ছে মানে দুজনের বাষ্পচাপ সমান হয়ে যাচ্ছে। আর সমান হয়ে গেলেই তখন এটা কঠিনে পরিণত হবে। তার মানে তখনই ওটা দ্রবণটা কঠিনে পরিণত হবে। তাহলে দ্রবণটা কখন কঠিনে পরিণত হচ্ছে? এই যে এইখানে কত? তার টেম্পারেচারটা TF ড্যাশ। আর দ্রাবকের ক্ষেত্রে টেম্পারেচার কত? এই দেখো লম্বা লম্বি আসছে TF। তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে বিশুদ্ধ দ্রাবকের যে তাপমাত্রায় কঠিনে পরিণত হচ্ছে, তার থেকে কিন্তু দ্রবণের হিমাঙ্কটা কম। তার মানে হিমাঙ্কের অবনমন হচ্ছে, অর্থাৎ হিমাঙ্কটা হ্রাস পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা সেই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত, মানে আমি এবার এই পার্টটা আলোচনা করি। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত প্রথমে রাউল্টের সূত্রটা আমরা আলোচনা করব। তো দেখো, রাউল্টের সূত্র বলতে এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। আসলে প্রথম সূত্রটাই আসল জিনিস, বা ওটাই হচ্ছে আসল। দ্বিতীয় সূত্রটা হচ্ছে প্রথম সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। তো প্রথম সূত্রে বলা হচ্ছে কি, যে উৎপন্ন দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। অর্থাৎ যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো, কত পরিমাণ উন্নয়ন হলো? TB ড্যাশ মাইনাস TB, সেটা কি সমানুপাতিক দ্রবণের মোলাল গাঢ়ত্ব। মোলাল কিন্তু ছোট হাতের M, মোলার নয়। তো এই সূত্রটা বলতে গিয়ে দেখো, আমি একটা জিনিস বলিনি, বা একটা জিনিস আমি যদি আমি এভাবে বলি যে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় সেটি দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, তাহলে কিন্তু সূত্রটি ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমাদের ওই কথাগুলো কিন্তু প্রথমে বলে নিতে হবে। কি? যে কোনো একটি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের, তাহলে দ্রাবের চারটা বৈশিষ্ট্য, দ্রবণের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে আমরা কি বলবো? হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে লিখে নিই আমি,
তাহলে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং তড়িৎ অসংযোজিত দ্রাব এর লঘু দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটে তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। মোলাল গাঢ়ত্ব কিন্তু, ঠিক আছে, মোলার গাঢ়ত্ব নয় কিন্তু, ছোট হাতের এম, তাই একই জিনিস, শুধু এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এখানে হিমাঙ্কের অবনমন, দুটো সূত্র একই রকম। তো এই সূত্রটাকে যদি আমি এই অংশটাকে যদি আমি ডেল্টা টিবি লিখি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কেবি ইন্টু এম, এখানে কেবি বি ফর বয়লিং। সেম এখানেও এটা যদি আমি ডেল্টা টিএফ লিখি, তাহলে এখানেও একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কেএফ, এফ ফর ফ্রিজিং ইন্টু এম। এখানে যে আমরা কেবি পেলাম, সেই কেবিটাকে বলা হয়, সেই যে তোমাদের এখানে যে কেবি সমানুপাতিক যে ধ্রুবকটা পাওয়া গেল, সেই ধ্রুবকটাকে বলা হয় স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইভ্যালুস্কোপিক কনস্ট্যান্ট। আর এখানে যে সমানুপাতিক ধ্রুবক কেএফটা পাওয়া গেল, সেটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ইংরেজিতে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়, বা হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা হিমাঙ্কের মোলাল অবনমন, তাই তো, এইভাবে এই নামে এটাকে বলা হয়। তো আমরা একদম প্রথমে প্রথম সূত্রটা তো আমরা বুঝে গেলাম। তো আমরা একদম প্রথমে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে এই যে কেবি যে পেলাম, সেই কেবির সংজ্ঞা কি, আর এই যে কেএফ যেটা পেলাম, সেই কেএফ এর সংজ্ঞাটা কি। দেখো, এইটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো দেখো, যখন, তার মানে আমরা কি পড়বো, কেবি এর সংজ্ঞা, একইভাবে আমরা কেএফ এর সংজ্ঞাও করতে পারি। তাহলে কেবি এবং কেএফ এর সংজ্ঞা খুব সহজ। কেবি এর সংজ্ঞাটা আমরা কি করে, যখন এম সমান 1, তখন ডেল্টা টিবি সমান কেবি। তার মানেটা কি, এ দেখো, এখান থেকেই আমরা সংজ্ঞাটা কিন্তু বের করতে পারি। অর্থাৎ এম সমান 1, তার মানে এক মোলাল দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো ইভ্যালুস্কোপিক কনস্ট্যান্ট বা কেবি। তার মানে কেবি এর সংজ্ঞাটা কি হলো, এক মোলাল দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো কেবি। দেখো, এখানেও আমি কিন্তু কতগুলো জিনিস কিন্তু লিখলাম না, তাই আমার এটা ভুল হবে। কি কি জিনিস লিখলাম না, না ওই যে দ্রাবের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তাহলে কি কি বলতে হবে, যখন কোনো কঠিন, তার মানে কি, কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, আরো বাদ গেল অসংযোজিত দ্রাবের এক মোলাল, এই যে শব্দটি আবার আসলো, এক মোলাল লঘু দ্রবণের, দ্রবণটা কি হতে হবে, লঘু দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো কেবি। তাহলে সম্পূর্ণ কেবি এর সংজ্ঞাটা কি দাঁড়ালো, দেখো, প্রথমে হচ্ছে এক মোলাল লঘু দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হচ্ছে কেবি। কিন্তু এটা বললে তো হবে না, তার আগে এগুলো কথা জুড়তে হবে। কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের এক মোলাল লঘু দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো কেবি। ঠিক একই রকম ভাবে কেএফ এর সংজ্ঞা তো আমরা একই রকম ভাবে করতে পারি। তাহলে কেএফ এর সংজ্ঞা তো বলতে পারি, যখন এম সমান 1, তখন ডেল্টা টিএফ সমান কেএফ। ব্যাস, এক মোলাল লঘু দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হয় তাই হচ্ছে কেএফ।
কিন্তু এটা বললে ভুল হবে। কি ভুল হবে? ওই ওইগুলোর কথা বলতে হবে। কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবের এক মোলাল লঘু দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হয় তাই হলো কেএফ। তার মানে একই রকম। দেখো এই জিনিসগুলো বেসিক্যালি এক মোলাল লঘু দ্রবণের, এখানে যেরকম স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে, এখানে ক্ষেত্রে আমরা লিখবো হিমাঙ্কের অবনমন। যে হিমাঙ্কের অবনমন হয় তাই হলো এখানে কেবি, আর এখানে হচ্ছে কেএফ। সংজ্ঞা দুটো একই রকম প্রায় বলতে। তারপরে দেখো আমি এটা করতে পারি, সেটা হচ্ছে এককগুলো করতে পারি। কেবি এর একক, তার মানে কেবি কি? কেবি হচ্ছে ডেল্টা টিবি বাই এম, তাই তো? এম হচ্ছে হলো মোলাল গাঢ়ত্ব। মোলাল গাঢ়ত্ব মানে কত মোল আছে, 1000 গ্রাম দেওয়া হবে, তাই তো? তাহলে তার মানে এটার ইউনিট ডেল্টা টিবি। টিবি মানে কি? তাপমাত্রা। তাপমাত্রা ইউনিট কি? কেলভিন স্কেলে, তাহলে কেলভিন। এবার মোলাল গাঢ়ত্বের একক, মোলাল গাঢ়ত্বের একক হচ্ছে হলো মোল পার কেজি। তার মানে আমার সম্পূর্ণ কি দাঁড়ালো? কেলভিন, কেজিটা উপরে চলে যাবে, ডট কেজি, তারপরে মোলটা নিচে থাকবে, মোল ইনভার্স। এবার কেএফ এর একক, এটাও সেমই হবে। তাহলে কেএফ হচ্ছে হলো ডেল্টা টিএফ বাই এম। ডেল্টা টিএফ মানে কি? তাপমাত্রা, তো তাহলে তাপমাত্রার একক কেলভিন। আর নিচে কি আছে? মোলাল। মোলাল গাঢ়ত্বের একক মোল পার কেজি, তাহলে মোল পার কেজি। তার মানে আলটিমেটলি এটার একক গিয়ে কি দাঁড়ালো? কেলভিন, কেজি, মোল ইনভার্স। মানে সেম, দুটো একক একই রকম, সেম হবে। তো কিছুক্ষণ আগেই দেখো আমি কেবি এর সংজ্ঞাটা বলেছিলাম কি? দেখো এইভাবে বলেছিলাম কেবি এর সংজ্ঞাটা, যে কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অসংযোজিত দ্রাবের এক মোলাল লঘু দ্রবণে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো কেবি। এই সংজ্ঞাটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। দেখো এই সংজ্ঞা থেকে আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারি। ধরো জানতে চাইলো, বা ধরো এই যেমন এই প্রশ্নগুলো, যে ধরো জলের কেবি সমান সমান 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? তো দেখো এটার অর্থ আমরা এই সংজ্ঞা থেকেই পেতে পারি। কেমন করে লিখবো তাহলে এটার সংজ্ঞা? তাহলে কি করে বলবো? জলে দেখো কোনো কঠিন, এই কথাগুলো প্রথম থেকে বলি, কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অসংযোজিত দ্রাবের এক মোলাল জলীয় দ্রবণের, জলের ক্ষেত্রে বলেছে, তাহলে জলীয় দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, তা হলো 0.515 কেলভিন। তার মানে বুঝতে পারছো যে জলের কেবি 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থটা কি?
এটার উত্তরটা আমরা এর সংজ্ঞা থেকেই কেমন করে বানাতে পারি। সংজ্ঞাটা তো এটা ছিল যে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ অসংযোজিত দ্রাবের এক মোলার লঘু দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাই হলো কেবি। এই তো ছিল। এবার দেখো কেবি সমান এত, এর অর্থটা কি? তাহলে অর্থটা কি? শুধু চেঞ্জটা হবে হচ্ছে সংজ্ঞাতে এই জায়গাটাতে, যে তাহলে তখন এটার অর্থটা আমরা কি লিখবো, যে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ অসংযোজিত দ্রাবের এক মোলার লঘু বলবো না, এক মোলার জলীয় দ্রবণে, তাহলে লঘু জলীয় দ্রবণে, যেহেতু জলের বলছে, জলীয় দ্রবণে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তা হলো এই 0.515 কেলভিন। তার মানে সংজ্ঞা থেকেই আমরা এরকম জাতীয় প্রশ্নের উত্তর লিখতে পারছি আমরা। এখানে দেখো কেবি এর একটা ভ্যালু দেওয়া রয়েছে, এটা জলের ক্ষেত্রে। এই ভ্যালুটা অনেক সময় তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই ভ্যালুটা দিয়ে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা হতে পারে। ঠিক একই রকম ভাবে ধরো এবার হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে বলা হলো, তাই তো? তো হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে জলের কেএফ এর মান, তাহলে জলের কেএফ এর মান 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। এর অর্থটা কি? দেখো এটার অর্থ এইটার মতোই লিখতে পারবো আমরা। কিভাবে লিখবো? তো জলের ক্ষেত্রে বলছে এটা, তাহলে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ অসংযোজিত দ্রাবের এক মোলার লঘু জলীয় দ্রবণের যে, এবার এখানে হিমাঙ্কের অবনমন হয় তা হলো, তা কত? 1.86 কেলভিন। তার মানে আশা করি কেএফ, জলের কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স এর অর্থটা কি এটা খুব সহজেই সংজ্ঞাটা থেকে লিখতে পারবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই যে কেবি আর কেএফ সম্পর্কে আমি বললাম, এই কেবি আর কেএফটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তার মানে কেবি আর কেএফ এর নির্ভরশীলতা। তাহলে কেবি এর নির্ভরশীলতা ঠিক একই রকম ভাবে কেএফ এর নির্ভরশীলতা। দেখো কেবি এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে কেবিটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্রাবকের ঘটনা, আর এটা ধ্রুবণের। তাহলে কেবি এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তো আমরা তাপগতিবিদ্যার সাহায্যে দেখানো যায় যে কেবি সমান সমান আর টিবি এর স্কয়ার বাই 1000 ইন্টু এলভি। আচ্ছা, তো দেখো এখানে আরটা কি? তোমরা তো জানো যে আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাই তো? তারপরে দেখো টিবি এর স্কয়ার, টিবি মানে তো বললামই আমরা বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্কটা হচ্ছে টিবি, তার স্কয়ার, কেলভিন স্কেলে কিন্তু অবশ্যই 1000 সংখ্যা। এলভিটা হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীনতাপ। তার মানে এটা কিন্তু দ্রাবকের বাষ্পীভবনের লীনতাপ। তাহলে দেখো দ্রাবকের কি কি প্রপার্টি এখানে রয়েছে, যে এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীনতাপ, আর এটা রয়েছে দ্রাবকের স্ফুটনাঙ্ক, তাই তো? বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। ঠিক একই রকম ভাবে কেএফ এর ক্ষেত্রে, তাহলে কেএফ সমান সমান আর টিএফ এর স্কয়ার, তারপরে একই রকম ভাবে 1000 গুণন এলএফ। তো একই ব্যাপার, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিএফ হলো বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক, তার স্কয়ার কেলভিন স্কেলে অবশ্যই বাই 1000, আর এইটা হলো বিশুদ্ধ দ্রাবকের ঘনীভবনের লীনতাপ বা তরল থেকে কঠিনে পরিণত হওয়া
কঠিনী ভবনে, সরি ঘনীভবন না, কঠিনী ভবন, তরল থেকে কঠিনে পরিণত হওয়া, তাহলে কঠিনী ভবনের ফ্রিজিং, কঠিনী ভবনের লীনতা। আমরা এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি আলোচনা করব। তো দ্বিতীয় সূত্রটি আলোচনা করার আগে আমরা প্রথম সূত্র থেকে যেটা পেয়েছি, ডেল্টা টিভি সমান কেবি গুণন এম, এবং হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে ডেল্টা টিএফ সমান কেএফ গুণন এম। স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে এই ফর্মুলা, হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে এই ফর্মুলা। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে ব্যাপারটা বোঝো যে এই যে সংখ্যাগত ধর্ম মানে কিন্তু এরা দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করবে না, মানে সেটা ইউরিয়াই হোক বা অন্য কোনো দ্রাবই ব্যবহার করো না কেন, দ্রাবের কিন্তু প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রাবের সংখ্যার উপর, কণার সংখ্যার উপর নির্ভর করবে। তার মানে কি, তুমি যদি দুটো আলাদা আলাদা দ্রবণ তৈরি করো, আলাদা আলাদা দ্রবণ, ধরো জলের মধ্যে একবার ইউরিয়া মেশাচ্ছ আর জলের মধ্যে একবার গ্লুকোজ মেশাচ্ছ, তাই তো, দুটো আলাদা আলাদা দ্রবণ হচ্ছে, জলের পরিমাণটা তোমার একই আছে, হ্যাঁ। এবার দুটো আলাদা আলাদা দ্রবণে মনে করো গাঢ়ত্ব একই, অর্থাৎ দুটোই এক মোলাল, এক মোলাল, কিন্তু এক মোলাল, তাই তো, মানে গ্লুকোজের দ্রবণটাও এক মোলাল, ইউরিয়ার দ্রবণটাও এক মোলাল, এবং দুটোই জলের মধ্যে। তাহলে দুটো দ্রবণের যদি তোমার মোলালিটি সেম হয়, আর দুটো যেহেতু জলের মধ্যে বানাচ্ছ, তাহলে কি কেবিও সেম হবে দুটো দ্রবণের, তার মানে কি ডেল্টা টিবিও সেম হবে। এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র। কিভাবে লিখতে পারি সহজ কথায়, তাহলে এই কথাটাই আমরা এইভাবে লিখতে পারি, যে কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য, অসংযোজিত, এই চারটি কথা তো বলতেই হবে, ভিন্ন ভিন্ন দ্রাব দ্বারা গঠিত। ভিন্ন ভিন্ন দ্রাব মানে একটা গ্লুকোজ একটা ইউরিয়া নিলে মনে করো দ্রাব দ্বারা গঠিত, এক মোলাল, দুটো আলাদা আলাদা দ্রাব নাও, প্রকৃতিটা, রাসায়নিক প্রকৃতিটা আলাদা হোক, কিন্তু তারা এক মোলাল দ্রবণ তৈরি করবে। এক মোলাল নির্দিষ্ট দ্রাবকের, মানে দুটোই তোমরা জলে বানাচ্ছ, দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হয়। যে কথাটা আমি বললাম, যে মোলালিটি যদি দুটো দ্রবণের সেম হয় এবং দ্রাবকটাও যদি সেম হয়, তাহলে দুটো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নও একই হবে, সেমই হবে, আলাদা হবে না। এটাই দ্বিতীয় সূত্র। তাহলে হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে আমরা এটাকে রাউল্টের দ্বিতীয় সূত্র হিসেবে একই কথা বলতে পারি, যে হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে, তাহলে এই পার্টটার ক্ষেত্রে আমি দ্বিতীয় সূত্রটা, এটার ক্ষেত্রে আমি দ্বিতীয় সূত্রটা কি বলবো, তাহলে দ্বিতীয় সূত্র, এটার ক্ষেত্রে আমি দ্বিতীয় সূত্রটা কিভাবে বলবো, এটার মতো করেই বলবো, কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য, অসংযোজিত, ভিন্ন ভিন্ন দাব দ্বারা গঠিত এক মোলাল নির্দিষ্ট দ্রাবকের, এবার কি বলবো, হিমাঙ্কের অবনমন একই হয়, কারণ আমরা হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি বলছি। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি আমরা এভাবে বলবো। আচ্ছা, এবার দেখা যাক এই যে এই কথাগুলোর অর্থ কি, যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। তাহলে আমরা জানি স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। এর কারণ হচ্ছে হলো, যদি দুটো আলাদা আলাদা দ্রাব দিয়ে দুটো আলাদা আলাদা দ্রবণ তৈরি করা হয়, কিন্তু তাদের দ্রাবের সংখ্যা সেম থাকে, একই থাকে, তাহলে দুটো দ্রবণেরই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। অর্থাৎ ধরো একটি দ্রবণ প্রস্তুত করছি গ্লুকোজ দিয়ে, আর একটি দ্রবণ প্রস্তুত করছি ইউরিয়া দিয়ে, তার মানে কি দুটো দ্রবণ তৈরি করা হচ্ছে, মানে জলের মধ্যেই তৈরি করছি, দুটো দ্রবণ তৈরি করা হচ্ছে, কিন্তু একটা হচ্ছে গ্লুকোজের, একটা ইউরিয়ার। দুটোর মধ্যেই মনে করো গ্লুকোজ অণু, এটার মধ্যেও এক মোলাল নিয়েছি, ওটার মধ্যেও এক মোলাল, তাহলে দুজনেরই কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। অর্থাৎ যেহেতু দুজনেরই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হচ্ছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। একই রকম ভাবে হিমাঙ্কের অবনমন, তাহলে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। তাহলে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। কিভাবে বলবো এই কথা, এটা বলবো যে যদি আমরা দুটো ভিন্ন ভিন্ন দ্রাব দিয়ে দুটো আলাদা আলাদা দ্রবণ প্রস্তুত করি, দুটো ভিন্ন ভিন্ন দ্রাব মানে দ্রাবটা কেমন হতে হবে, কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, এমন হতে হবে। তো এটা দিয়ে যদি আমরা দুটো আলাদা আলাদা দ্রবণ প্রস্তুত করি, যেখানে কিনা দ্রাবের সংখ্যা দুটো ক্ষেত্রেই সেম, মানে এখানে দ্রবণটা যদি এক মোলাল হয়, ওখানেও দ্রবণটা
গ্লুকোজ দিয়ে যেটা বানাবো সেটাও 1 মোলাল হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দুটো দ্রবণেরই হিমাঙ্কের অবনমনটা একই হবে, আলাদা হবে না। অর্থাৎ এই ঘটনাটি প্রমাণ করে যে হিমাঙ্কের অবনমন এটিও কিন্তু একটি সংখ্যাগত ধর্ম। এবার এই স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে রাউল্টের সূত্র কখন প্রযোজ্য হবে? তাহলে রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, রাউল্টের সূত্রটি কখন প্রযোজ্য হবে? রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, রাউল্টের সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন দ্রাবটি হবে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। আর দ্রবণটি কি হতে হবে? লঘু হতে হবে। মানে শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই রাউল্টের সূত্রটা প্রযোজ্য হবে। একই ঘটনা এখানেও। রাউল্টের সূত্র কখন প্রযোজ্য হবে? রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, অর্থাৎ রাউল্টের সূত্র কখন প্রযোজ্য হবে? তাহলে দ্রাবটাকে হতে হবে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, আর দ্রবণটিকে হতে হবে লঘু। এবার আমরা দেখব যে স্ফুটনাঙ্কের উন্নয়ন থেকে এটার সব থেকে বড় অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে, বা হিমাঙ্কের অবনমন, এর দুজনেরই সেম, বড় অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে দ্রাবের আণবিক ওজন নির্ণয়। দ্রাবের আণবিক ওজন নির্ণয়। তো দেখো, আমি এই কথাগুলো ধরে নিই। একই ঘটনা এখানেও, দ্রাবের আণবিক ওজন নির্ণয়। তো ধরি দ্রাবের ওজন সমান সমান W1, দ্রাবের ক্ষেত্রে W2, দ্রাবের আণবিক ওজন সমান সমান M2। এবার দেখো দ্রাবের ক্ষেত্রে 2 আর দ্রাবকের ক্ষেত্রে 1। তো দ্রাবকের ওজন সমান সমান W1, দ্রাবকের আণবিক ওজন সমান সমান M1। এগুলো লিখে রাখলাম। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ডেল্টা টিবি সমান সমান কেবি গুণন এম, এটা হচ্ছে রাউল্টের সূত্র থেকে আমি পেলাম। ডেল্টা টিবি সমান সমান কেবি। এবার মোলালিটির ফর্মুলা W2 বাই M2 গুণন 1000 ভাগ W1। তার মানে M1টা লাগলো না এখানে। তো আমাদের কি বার করতে হবে? আণবিক ওজন বার করতে হবে। তাহলে M2টাকে নিয়ে পাশে নিয়ে আসবো। তাহলে M2 সমান সমান কেবি গুণন W2 গুণন 1000 ভাগ, এই ডেল্টা টিভিটা নিচে চলে আসবে, ডেল্টা টিভি গুণন W1। এই তো, এই ফর্মুলা থেকে আমরা দ্রাবের আণবিক ওজন বের করতে পারবো। এই ফর্মুলাটা আমাদের মনে রাখার দরকার নেই। তো আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি, তাহলে এই ক্ষেত্রে প্রতিবার এখান থেকেই আমরা এই ফর্মুলাটা তৈরি করতে পারবো। 3 লাইন তো, 2-3 লাইন। ঠিক একই ঘটনা হিমাঙ্কের অবনমন থেকে আমরা দ্রাবের আণবিক ওজন কেমন করে নির্ণয় করবো। তো এই কথাগুলো কিন্তু আমি প্রথমে কিন্তু এগুলো ধরে নিতে হবে। যে ধরি দ্রাবের ওজন W2, তাহলে এক্ষেত্রেও ধরি সেম, দ্রাবের ওজন W2, দ্রাবের আণবিক ওজন M2, আর দ্রাবকের ওজন W1, দ্রাবকের আণবিক ওজন M1। দ্রাবকের ক্ষেত্রে 1, দ্রাবের ক্ষেত্রে 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডেল্টা টিএফ সমান সমান কেএফ গুণন এম, আর মোলারিটি ডেল্টা টিএফ সমান সমান কেএফ। মোলারিটির ফর্মুলা হচ্ছে হলো W2 বাই M2 গুণন 1000 ভাগ W1। তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করো, M2টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে M2 সমান সমান KF গুণন W2 গুণন 1000 বাই
ডেল্টা টিএফ গুণন W1। তার মানে এই ফর্মুলাগুলো আমাদের তো এই ফর্মুলাগুলো মনে রাখার দরকার নেই, আমরা এখান থেকে এইখানে ভ্যালুগুলো বসালেই যেটা আননোন কোয়ান্টিটি সেটা খুব সহজেই বের করা যায়। কিন্তু অনেক সময় আণবিক ওজন নির্ণয় করতে বলে, তখন আমাদের এই কথাগুলো এখানে লিখতে হবে।